হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেম থিঙ্কার। কেম থিঙ্কারে আজকে আমরা অর্গানিক অ্যাসিড বেসের সেকেন্ড ভিডিওটা তে চলে এসেছি। তো সেকেন্ড ভিডিওটা আমি যেটা বলেছিলাম সেটা হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওটাতেই আমি কিন্তু ব্যাখ্যা করতে চলেছি যে কিভাবে একটা অ্যাসিডের অ্যাসিডিটি বা বেসিসিটি বা একটা বেসের বেসিসিটি বোঝা যায়। মানে যেটা আমাদের কোশ্চেনে আসে, আইআইটি জয়েন্ট বা নিট বা অলিম্পিয়াড টাইপের কোশ্চেনে যেগুলো আসে, যে তিন চারটে অ্যাসিড দিয়ে দেখিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে কোনটা বেশি অ্যাসিডিক, বা ট্রেন্ডসটাকে ব্যাখ্যা করতে বলা হয়, বা বেসের কতগুলো বেস দিয়ে দিল, বললো কোনটা বেশি অ্যাসিড, সেই ট্রেন্ডসটাকে ব্যাখ্যা করতে বললো বা অর্ডারটাকে সাজাতে বললো। তো এই টাইপের কোশ্চেন গুলো করার জন্য তোমাদেরকে যেটা দরকার সেটা হলো যে স্ট্রাকচারটা দেখে খুব খুব ফাস্ট তোমাদের বুঝে নিতে হবে যে কিভাবে তোমরা অ্যানালাইসিসটা করবে। তো আজকে কিন্তু এই ট্রিকটাই আমি বলতে চলেছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা। লাস্ট ভিডিওটার ক্ষেত্রে আমরা কিছু প্যারামিটারস আর কিছু থিওরি নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে অ্যাসিড বেস গুলো মাপা হয় সেগুলো নিয়ে করেছিলাম। সেটা ওখান থেকে বোর্ড লেভেলে কিছু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বাট মোরওভার তোমাদের আইডিয়া যে কিভাবে অ্যাসিডিটি অ্যাসিডিটি মাপা হয়, স্কেল গুলো কিরকম ভাবে আসে, সেটার জন্যই ওই ভিডিওটা মোস্টলি করা হয়েছিল। তো প্রথমেই যেটা হলো যে আমাদের কোশ্চেন, যেটা ভিডিওটার মূল লক্ষ্য, হাউ টু ডিটারমিন দ্য স্ট্রেংথ অফ অ্যাসিডস অ্যান্ড বেস বাই সিইং দ্য স্ট্রাকচার। এটাই হলো মেন উদ্দেশ্য। কোশ্চেন পেপারের স্ট্রাকচার দেখবে, দেখে বলে দিতে পারবে কোনটা বেশি অ্যাসিডিক কোনটা বেশি বেশি। তো কি করে করা হয়? তো ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, একদম যেটা আমি বলে দিচ্ছি সেগুলোকে খুব ভালো করে মাথায় রাখো। স্টেপ বাই স্টেপ, এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়, খুব স্টেপ বাই স্টেপ এটাকে করতে হবে। চেক দ্য স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিডস অ্যান্ড কনজুগেট বেসেস। এটা হলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের ফার্স্ট যেটা জানতে হবে যে কোনটা কনজুগেট অ্যাসিড হচ্ছে কোনটা কনজুগেট বেস হচ্ছে। আমি সব দেখিয়ে দেবো একটার পর একটা, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো এখানে। তো চেক দ্য স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিডস অ্যান্ড কনজুগেট বেসেস, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্বিতীয় ব্যাপার হলো যে কোনো ব্রঞ্জ স্টেট অ্যাসিডের ক্ষেত্রে চেক দ্য এফেক্ট অফ দ্য অ্যাটম বন্ডেড টু দ্য হাইড্রোজেন ইন দ্য বন্ড স্টেট অ্যাসিড। সেক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে বলছি, এক্ষেত্রে আর কিচ্ছু করতে হবে না। চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট অরবিটালস ইন লুইস অ্যাসিড, মানে লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমার এখানে অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট অরবিটাল তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আর লুইস বেসের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে লোন পেয়ারের ইলেকট্রন যেটা আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন, তার অ্যাভেলেবিলিটিটা সেটা দেখতে হবে। তো এই চারটে পয়েন্টের উপর বেস করে আমরা কিন্তু অ্যাসিডিটি বেসিসিটি মেজার করব। বাট তোমাদের আমি একটা মোস্ট ইজিয়েস্ট পাথওয়েতে নিয়ে যাচ্ছি, যে কারণে আমি এটাকে লাল বর্ডার দিয়ে রেখেছি। আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেন, আমি চেষ্টা করবো 100% কেসে তোমাদের এই এক্সপ্লেনেশনটা নিয়ে যাওয়া হয়, যাতে তোমরা কনফিউজ না হও। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অর্গানিক কেমিস্ট্রিতে একই জিনিস বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করা হয় বলে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, যেটা কিন্তু উচিত অ্যাকচুয়ালি। মানুষের বিভিন্ন দিক দিয়ে একটা প্রবলেমকে ভাবা উচিত, আমরা সেটাও প্র্যাকটিস করবো, কিন্তু তার আগে টু বিল্ড আওয়ার কনফিডেন্স, যাতে আমরা ভালো করে অ্যান্সার করতে পারি প্রথমে, সেই জন্য আমি একদম বাধা চকে ট্রিকের মাধ্যমে একটার পর একটা আমি পয়েন্ট বলে দেবো, যেগুলোকে মাথায় রাখলে পরেই তোমরা বেসিক কনসেপশনে ক্লিয়ার হবে, অ্যান্সারও করতে পারবে। তো আমাদের মোস্টলি যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমার কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেস যেটা আছে তার স্টেবিলিটিটাকে জাজ করতে হবে। স্টেবিলিটি বেশি হওয়া মানেই সেই অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়ে যাবে বা বেসের বেসিসিটি বেশি হয়ে যাবে। এইবার স্টেবিলিটি অফ দ্য কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস কি করে আমরা জানবো? প্রথমে কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেসটাকে প্রথমে স্ট্রাকচারটাকে বার করতে হবে, যেটা খুব ইজিলি তোমরা করে নিতে পারবে। কিন্তু তারপর যেটা দরকার হবে, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, ইলেকট্রোনেগেটিভিটি, হাইব্রিডাইজেশন এবং হাইড্রোজেন বন্ডিং, এগুলোর মাধ্যমে তোমাকে ওদের স্টেবিলিটিটাকে ব্যাখ্যা করতে হবে বা রিয়েলাইজ করতে হবে স্টেবিলিটিকে। এবং এই এফেক্ট গুলো সম্পর্কে বেশিরভাগ ভিডিও এখন কেমথিঙ্কারে বেরিয়ে গেছে অলরেডি। তোমাদের কিন্তু আমি রিকোয়েস্ট করবো, যদি এইগুলোর বেসিক তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই দেখো। আদারওয়াইজ এই ভিডিওটাকে পুরোভাবে দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি টাচ করে যাবো, যাতে তোমাদের একটা রিভিশন হয়ে যায়, বা না জানা থাকলেও মোটামুটি তোমরা আইডিয়া করে নিতে পারো। তো এবার আমার কাছে ব্যাপার হচ্ছে, তাহলে আমি কোন প্রসেসে অ্যাসিডিটি বেসিসিটিকে জাজ করছি? আমি জাজ করছি কনজুগেট বেসিস স্টেবিলিটির উপর। তাহলে আমার কোশ্চেন এখন দাঁড়িয়ে গেল নট দ্যাট হাউ টু জাজ দ্য অ্যাসিডিটি বেসিসিটি, বাট আমার এখন মেন কোশ্চেন হলো হাউ টু ডিটারমাইন অর প্রেডিক্ট দ্য স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস। এইখানে দাঁড়িয়ে এই জায়গাটা আমি বলছি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম মাথায় ঢুকে রাখো এই ফিউ মিনিটস, পার্টিকুলারলি এই ভিডিওটা। সেটা হলো যে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে কনজুগেট অ্যাসিডস আর জেনারেলি পজিটিভলি ইনচার্জ। এইটা কিন্তু একটা ট্রিক। ট্রিকটা হলো যে মোস্ট অফ দ্য কেসেসে তোমাদের যে কোশ্চেন গুলো আসবে, বেসের যে বেসগুলো দেওয়া হবে
তার বেসিসিটি মেজার করা হয় কোনো একটা স্ট্রং অ্যাসিড মিডিয়ামে। এটার জন্য আমার আগের ভিডিওটা দেখো যে কোন মিডিয়ামে বেসিসিটি, কোন মিডিয়ামে অ্যাসিডিটি চেক করা হয় এবং কেন সেটা করা হয়। কিন্তু আমি যেটা বলতে চাই তার কারণ হচ্ছে যেহেতু অর্গানিক বেসগুলো খুব উইক বেস হয়, তার জন্য আমরা মোটামুটি একটু অ্যাসিডের রেসপেক্টে ওটা বেসিসিটি চেক করি যাতে প্রোটন ট্রান্সফারটা দেখতে পাই। তো অটোমেটিক্যালি কনজুগেট অ্যাসিড যেটা হয়, তাহলে বেসের সঙ্গে H+ জুড়ে গিয়ে কনজুগেট অ্যাসিড হচ্ছে, তাহলে সেই কনজুগেট অ্যাসিডটা পজিটিভলি চার্জ হয়। এবং পজিটিভলি চার্জ যে কোনো স্পিসিসের ক্ষেত্রে এই দুটো জিনিস মাথায় রাখবে, ইফ দ্য পজিটিভ চার্জ ক্যান বি রিডিউসড অর ডিসপার্স ইট উইল গেট স্টেবিলিটি। মানে আমার যদি কোনো এফেক্ট থাকে যেটা দিয়ে আমি ওই স্পিসিসের যে অ্যাটমটার উপর পজিটিভ চার্জ জেনারেট করতে, সেই অ্যাটমটা থেকে পজিটিভ চার্জ সরিয়ে নিতে পারি, অথবা কোনো নেগেটিভ চার্জের মাধ্যমে ওটাকে নিউট্রালাইজ করে দিতে পারি, তাহলে কিন্তু ওটা স্টেবিলাইজ হবে। আর দ্বিতীয় ব্যাপার হলো যে এখানে দাঁড়িয়ে তৃতীয় পয়েন্টটা সেটা হচ্ছে ইফ দ্য পজিটিভ চার্জ ক্যান বি ইনক্রিজড অর কনসেন্ট্রেটেড ইট উইল বি ডিস্টেবিলাইজ। তার মানে হলো যে কোনো ফ্যাক্টরের জন্য আজকে আমার যে পজিটিভলি চার্জ কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ফ্যাক্টর ওই মলিকুলসটার আভ্যন্তরীণ স্ট্রাকচারের কোনো ফ্যাক্টরের জন্য যদি অ্যাটমের ওপরে যে পজিটিভ চার্জটাতে সেটা যদি আরো বেড়ে যায় বা কনসেন্ট্রেটেড হয়ে যায়, ডিলোকালাইজডের জায়গায় লোকালাইজড হয়ে যায়, তাহলে কিন্তু ওই কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। এটা মাথায় রাখুন। ঠিক তেমনই ভাবে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে কনজুগেট অ্যাসিডটা আমাদের জেনারেলি পজিটিভলি চার্জ হয়, কনজুগেট বেসটা আমার জেনারেলি নেগেটিভ চার্জ হয়। যেরকম ধরো আমার HCl বা অ্যাসিটিক অ্যাসিড, H+ টা যদি সরিয়ে নাও তাহলে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে নেগেটিভলি চার্জ হয়। তো এটাও একটা ট্রিক। মোস্ট অফ দ্য কেসে যে কনজুগেট অ্যাসিড গুলোকে, তো কনজুগেট বেস গুলোকে তোমরা পাবে সেগুলো কিন্তু নেগেটিভলি চার্জড হবে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক আগের দুটো পয়েন্ট যেটা আমি বলেছিলাম তার রিভার্স হবে। সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ চার্জ ক্যান বি রিডিউসড অর ডিসপার্স ইট উইল গেট স্টেবিলিটি। ইফ নেগেটিভ চার্জ যদি রিডিউস করা যায় আর ডিসপার্স করা যায়, একই পয়েন্ট, মানে রিডিউস করা যায় বলতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট আমরা যদি দিয়ে দিই, তাহলে যদি নেগেটিভ চার্জটা যে অ্যাটমের মাথায় আছে সেটা যদি কমে যায়, অথবা সেটা যদি ছড়িয়ে যেতে পারে, যেরকম ধরো রেজোন্যান্সের মাধ্যমে, অলরেডি যারা তোমরা আমার কেমথিঙ্কারের রেজোন্যান্সের ভিডিওটা দেখেছো তারা সেটা ভালো করেই বুঝতে পারছো ব্যাপারটা। তো এই যে ডিসপার্স হয়ে গেল, এই যে কমে গেল নেগেটিভ চার্জটা, এইগুলো কিন্তু ওই নেগেটিভ চার্জ ইন্টারমিডিয়েট বলা যেতে পারে, অথবা এখানে দাঁড়িয়ে যেটা বলছি আমরা কনজুগেট বেসটাকে স্টেবল করে যাচ্ছে, স্টেবল করে দিচ্ছে। অ্যান্ড অল্টারনেটিভলি পক্ষান্তরে যেটা হচ্ছে সেটা ঠিক উল্টোটা হচ্ছে, যদি ইফ দ্য নেগেটিভ চার্জ ক্যান বি ইনক্রিজড অর কনসেন্ট্রেটেড, তাহলে ইট উইল বি ডিস্টেবিলাইজ। তাহলে যদি কোনো একটা এফেক্ট, ধরো প্লাস আই এফেক্টের জন্য নেগেটিভ চার্জটা আরো বেড়ে যাচ্ছে কনজুগেট আমার যে বেসটা আছে সেখানে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমার নেগেটিভ চার্জ কনজুগেট বেসটা ডিস্টেবল হয়ে যাচ্ছে এবং বেসিসিটি ওইদিকে আমার কমে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা সবসময় মাথায় রাখো, এটাই ট্রিক। এটা দিয়ে আমরা সবকটা ফ্যাক্টরস একটার পর একটা এক্সপ্লেন করব, দেখতে থাকো জাস্ট। তো জাস্ট সামারি বলে দিলাম, কনজুগেট অ্যাসিড এবং বেসটাকে ভালো করে দেখো। অ্যাসিডটা জেনারেলি পজিটিভলি চার্জ হয়, যদি কোনো ফ্যাক্টর থাকে যে পজিটিভ চার্জটাকে কমিয়ে দিচ্ছে বা পজিটিভ চার্জটাকে ডিলোকালাইজ করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কনজুগেট বেস স্টেবিলাইজড হবে, অ্যাসিডিটি ইনক্রিজ করবে। সরি, কনজুগেট অ্যাসিডটা পজিটিভলি চার্জ হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজ হবে এবং বেসের বেসিসিটি ইনক্রিজ হবে। আর নর্মাল বেসের ক্ষেত্রে, নর্মাল অ্যাসিডের ক্ষেত্রে কনজুগেট বেসটা নেগেটিভলি চার্জ হয়, এবং সেই ক্ষেত্রে যেটা হয় কি, যে আমার নেগেটিভ চার্জটাকে যদি কেউ ইনক্রিজ করে দেয় কোনো ফ্যাক্টর, বা নেগেটিভ চার্জটাকে যদি আমার কোনো কনসেন্ট্রেট করে দেয়, তাহলে আমার সেক্ষেত্রে কনজুগেট অ্যাসিডটা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি নেগেটিভ চার্জটাকে সরিয়ে দেয়, কেউ যদি নেগেটিভটাকে কমিয়ে দেয়, ডিলোকালাইজ করে দেয়, সেক্ষেত্রে কনজুগেট অ্যাসিডটা আমার, কনজুগেট বেসটা আমার স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কনজুগেট বেস যেহেতু স্টেবিলাইজ হচ্ছে, অ্যাসিডিটি ইনক্রিজ করছে। ঠিক আছে, এইবার হলো গিয়ে মেন প্রশ্ন, যে কিভাবে ডিফারেন্ট ইলেকট্রনিক এফেক্ট ইনফ্লুয়েন্স করছে একটা কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেসের স্টেবিলিটির জন্য, অথবা আমরা বলতে পারি যে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, অর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি কিভাবে ইনফ্লুয়েন্স করছে। তার কারণটা হলো যে এবার আমরা যেটা করব, আমরা এই যে ইলেকট্রনিক এফেক্ট গুলো আছে সেই এফেক্ট গুলো দিয়ে ওই অ্যাসিডের কনজুগেট বেসের স্টেবিলিটি কিভাবে হচ্ছে সেটা দেখবো, অথবা বেসের কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কিভাবে দেখবো হচ্ছে সেটা দেখবো। এবার সেইটা দিয়ে যদি আমরা স্টেবিলিটিটা ব্যাখ্যা করে দিতে পারি, তাহলে ইজিলি আমরা অ্যাসিডিটি আর বেসিসিটিটাও ব্যাখ্যা করে দিতে পারবো। এটাই কিন্তু মেন ট্রিক। ওই জন্য আমি অন্যান্য ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেনেশনে যাচ্ছে না, আমার একটাই উদ্দেশ্য, জাস্ট হলো গিয়ে কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেসটাকে দেখো, এবং যে আমার ইলেকট্রনিক ফ্যাক্টর গুলো আছে সেগুলো দিয়ে তাদের স্টেবিলিটি ব্যাখ্যা করো। যদি আমি এটা করে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার কাছে অ্যাসিডিটি বেসিসিটি ট্রেন্ড কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো, প্রথম যেটা আমরা দেখেছি ইন্ডাকটিভ এফেক্ট, অলরেডি ইন্ডাকটিভ এফেক্টের ভিডিও তোমরা দেখেছো। এবার এবার এই যে এফেক্ট গুলো আছে, এই এফেক্ট কিভাবে অ্যাসিডিটি বেসিসিটি নির্ধারণ করে, তার জন্য আমি
কিছু কোয়েশ্চেনের মাধ্যমে এগুলো দেখাবো। দেখো ইন্ডাকটিভ এফেক্টে একটা এক্সাম্পল দেখাচ্ছি। why pKa of acetic acid is 4.76 and that of chloroacetic acid is 2.86। দেখো অলরেডি তোমরা পিকে সম্পর্কে জেনেছো এবং জানো যে পিকে যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে, এটা ফার্স্ট ভিডিওতে আমি বলেছি অলরেডি। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের পিকে হচ্ছে 4.76 কিন্তু ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড 2.86, মানে ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি। তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে কনজুগেট বেসটাকে দেখতে হবে। দেখো অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসটা হলো যে সিম্পল অ্যাসিটেট, অথচ ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসটা আবার হচ্ছে যে ক্লোরো অ্যাসিটেট। নাও ক্লোরো অ্যাসিটেটের মধ্যে কোনো স্টেবিলিটি কি আছে যার জন্য ক্লোরো অ্যাসিটের এইটা স্টেবল হয়ে যাচ্ছে, ক্লোরো অ্যাসিডের স্টেবল হয়ে যাচ্ছে বলে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়েছে, সেটা দেখতে হবে। দেখো সেটাই হচ্ছে, আমরা জানি যারা ইন্ডাকটিভ এফেক্ট করেছি যে অ্যাসিডেটের আলফা পজিশনে যেহেতু ক্লোরো বন্ড আছে, সিসিএল বন্ড আছে, সেই জন্য এটা মাইনাস আই এফেক্ট হচ্ছে, তাই তাই তো। তো এখানে আমি যদি মাইনাস আই এফেক্টটাকে আঁকার চেষ্টা করি, এখানে দেখো এইখানটায় ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভিটির জন্য মাইনাস আই এফেক্ট শো করছে। তো এখানে দাঁড়িয়ে আমার মাইনাস আই এফেক্টের জন্য এই কনজুগেট বেসটা স্টেবিলিটি পাচ্ছে, যেটা সিএসসিও মাইনাস পাচ্ছে না। এবং আমরা কি জানি, মোর স্টেবল as the negative charge is dispersed due to minus I effect of fluorine, মানে যেহেতু ক্লোরিনের মাইনাস আই এফেক্টের জন্য নেগেটিভ চার্জটা কি হচ্ছে, ডিসপার্স হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, যেটা আমরা এইখানে ব্যাখ্যা করেছিলাম যে এই সরি এইখানে if the negative charge can be reduced or dispersed it will get stability। ঠিক এই জিনিসটাই হচ্ছে। আমি কিন্তু বারবার বলছি যে এই পয়েন্টগুলো খুব মাথায় রেখো, এই পয়েন্টের উপর ভিত্তি করেই সবকটা এক্সাম্পল এবার একটার পর একটা আসতে চলবে। এবার দ্বিতীয় এক্সাম্পলটা হলো যে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে অ্যাসিডিটিটাকে বা বেসিসিটিকে নির্ধারণ করে, এটাকে বোঝার জন্য আবার কি করব, কনজুগেট বেস দেখবো এবং ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে তাদের স্টেবিলিটি ব্যাখ্যা করার চেষ্টা করব। ধরো একটা কোশ্চেন দিয়েছে CH4 NH3 H2O HF, এইগুলোর অ্যাসিডিটি অর্ডার এরকম কেন? ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং, কনজুগেট বেস কি? দেখো CH4 এর কনজুগেট বেস হলো যে CH3 মাইনাস, কারণ হলো যেই অ্যাসিডিটি বলেছে আমাদের কাজ হলো একটা করে প্রোটন এখান থেকে সরিয়ে নেওয়া, সরিয়ে নিয়ে তার মাথায় নেগেটিভ চার্জটা বসিয়ে দেওয়া, তাহলে আমি কনজুগেট বেসটা পেয়ে যাবো। তাই কনজুগেট বেস অ্যাসিডের কিভাবে পাচ্ছি, আমার কোনো কম্পাউন্ড যদি দেয় যার মধ্যে যদি আমার অ্যাসিডিটির ক্ষেত্রে, এইটা কিন্তু ব্রনস্টেড অ্যাসিড বা যেখান থেকে এই মানে হাইড্রোজেন আছে সেই টাইপের কম্পাউন্ড গুলো যদি আমাকে অ্যাসিডিটি বলতে বলে, তাহলে প্রথমেই কনজুগেট বেসটাকে আমি কিভাবে ব্যাখ্যা করবো না, কনজুগেট বেসটাকে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমার যে হাইড্রোজেনটাকে সরিয়ে নিয়ে সেই অ্যাটমের মাথায়, যে অ্যাটমের সঙ্গে হাইড্রোজেনটা বন্ড হয় তার মাথায় একটা নেগেটিভ চার্জ বসিয়ে দেবো, তাহলে গিয়ে আমরা কনজুগেট বেসটা পেয়ে যাবো। এই দেখো আমি CH4 এ হাইড্রোজেন সরিয়ে CH3 মাইনাস পেয়েছি, NH3 এর একটা হাইড্রোজেন সরিয়ে NH2 মাইনাস পেয়েছি, H2 এর একটা হাইড্রোজেন সরিয়ে OH মাইনাস পেয়েছি, আর HF এর হাইড্রোজেন সরিয়ে ফ্লুরিন মাইনাস পেয়েছি। তাহলে এইগুলোর মধ্যে এবার আমাকে দেখতে হবে কোনটা বেশি স্টেবল আর কোনটা কনস্টেবল, কিসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, নেগেটিভ চার্জ অন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম প্রোভাইড স্টেবিলিটি। আমরা এটা অলরেডি জানি, যেটা পিরিয়ডিক টেবিল পড়েছি, যে কোনো একটা অ্যাটমের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে, ধরো অ্যাটম এ আর অ্যাটম বি, অ্যাটম এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, অ্যাটম বিটা কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেক্ষেত্রে এ মাইনাস মানে এ এর মাথায় নেগেটিভ চার্জটা বেশি স্টেবল হবে, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলোর ক্ষেত্রে কি হয়, সাইজ ছোট হয়, আউটার অরবিটাল নিউক্লিয়াসে অনেক কাছে থাকে, ওই জন্য ওরা কিন্তু নেগেটিভ চার্জটা ধারণ করতে পারে খুব ইজিলি। তাহলে নেগেটিভ চার্জ অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রোভাইড স্টেবিলিটি। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আনসারটা করতে হবে। অলরেডি দেখো আমি বলে দিয়েছি যে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস আপন গোয়িং ফ্রম লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডিক টেবিল, রাইট? তাহলে আমার পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে যদি আমি ওই পিরিয়ডিক টেবিলে কার্বন নাইট্রোজেন অক্সিজেন হ্যালোজেন এই সিরিজটা দেখি, তাহলে আমার বাদিক থেকে অলরেডি আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, বাদিক থেকে ডান দিকে গেলে পরে, তার মানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম হচ্ছে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার স্টেবিলিটি অর্ডার কি হচ্ছে, যেখানে ফ্লুরিনের মাথায় বেস আছে, নেগেটিভ চার্জ আছে, সেইটা স্টেবিলিটি সব থেকে হাইয়েস্ট হবে, এবং কার্বনের মাথায় যেখানে নেগেটিভ চার্জ আছে তার স্টেবিলিটি সব থেকে কম হবে। এবার দেখো স্টেবিলিটি অর্ডার আমি দেখিয়ে দিলাম, CH3 মাইনাস, NH2 মাইনাস, HO মাইনাস, F মাইনাস। স্টেবিলিটি অর্ডার যার বেশি স্টেবল তার বেশি অ্যাসিডিক, তো অ্যাসিডিটি অর্ডারও ওই জায়গায় হয়ে যাবে যে HF, H2O, NH3 and CH4 হয়ে গেল। একই রকম ভাবে জাস্ট তোমাদেরকে কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেস বার করে তোমাদেরকে সেটা স্টেবিলিটি দেখতে হবে। এটা হলো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। এর পরের আরেকটা এফেক্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইলেকট্রন ডিসপারশন থ্রু ভ্যাকেন্ট অরবিটাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো গিয়ে এই ক্ষেত্রে দেখো পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে আমাদের একটা পিরিয়ড অনুসারে বা লেফট টু রাইটে যখন আমরা দেখতে যাচ্ছি তখন আমরা দেখছি ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর কাজ করছে। কিন্তু তুমি ধরো এই কোশ্চেনটাকে যদি আমি আনসার করতে বলি, যদি বলি যে কি করে এই অর্ডারটাকে তুমি এক্সপ্লেন করবে, ধরো HF এর অ্যাসিডিটি এখানে সব থেকে কমে যাচ্ছে,
দেন এইচআই এর অ্যাসিডিটি সব থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটার অ্যান্সার তুমি তাহলে কি করে করবে? কারণ এখানে দাঁড়িয়ে তো এগেন তুমি যদি ভাবো যে এরকম ভাবে করবে যে আমার এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস হলো যে কনজুগেট বেস, সেখানে দাঁড়িয়ে আমার ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের সব থেকে বেশি, তাহলে তো এটা তো সব থেকে বেশি স্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো দেখা যাচ্ছে সব থেকে ডিস্টেবিলাইজড হচ্ছে, এই কারণে তো এইচএফ কম অ্যাসিডিক হচ্ছে। এটা কিভাবে ব্যাখ্যা করবে? এইটাই হলো গল্প। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যখন আমার এখানে দাঁড়িয়ে কনজুগেট বেসের অ্যাটম সেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা যদি আমার পিরিয়ডের জায়গায় আমার শ্রেণী জুড়ে হয়, আমার সিরিজে হয়, উপর থেকে নিচের সিরিজে হয়, সেখানে কিন্তু আমার ভ্যাকেন্ট অ্যাটমিক অরবিটাল যোগ হয়ে যাচ্ছে। আমি জানি যে প্রত্যেক উপর থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে আমাদের এক্সট্রা অরবিটাল যুক্ত হচ্ছে, তাই তো অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পড়েছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে অ্যাটমিক অরবিটালের ভ্যাকেন্সির উপর বেস করে। কিরকম করে? তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে কিছুই না, ব্যাপারটা হলো গিয়ে তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরের আগে কিন্তু দেখতে হবে যে আমার যে দুটো অ্যাটমের মধ্যে আমি ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করব নেগেটিভ চার্জের স্টেবিলাইজেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই দুটো অ্যাটম একই প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের আউটার অরবিটাল আছে কিনা। যদি দেখি যে ওই দুটো অ্যাটম একই পর্যায় সারণীতে একই পর্যায়ে ইয়ে করছে, সেক্ষেত্রে আমি ইলেকট্রোনেগেটিভিটিটা করতে পারি। কিন্তু যদি দেখি যে না, একটা অ্যাটমের ক্ষেত্রে আমার ভ্যাকেন্ট অরবিটাল থেকে যাচ্ছে, বিকজ কারণ প্রাইমারি কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে ওপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে যেরকম, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাকে ওই কনসেপ্টটা দিলে চলবে না ইলেকট্রোনেগেটিভিটি, কারণ ওখানে অলরেডি আরেকটা বড় ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডেন্সিটিটা একদম ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে। সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কনজুগেট বেস এগেইন কিন্তু আমি কিন্তু কোনো রকম আমার কথা থেকে চেঞ্জ করছি না, আমার কাজই হবে যে কনজুগেট বেসটাকে প্রথম তৈরি করে নেওয়া। তো ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড হলো আমার কনজুগেট বেস। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে করতে হবে কি, দেখো ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আমি বারবার বলছি, অফ দ্য আউটার অরবিটাল অফ দ্য হ্যালাইডস আর NH2 NP6 ND0, মানে ডি অরবিটালটা চলে আসছে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে। তো সেই জন্য হচ্ছে কি পার্টিকুলারলি ফ্লুরাইডের থেকে ক্লোরিন ব্রোমিন আয়োডাইডটা বেশি স্টেবিলিটি পাচ্ছে, কারণ অলরেডি একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। কিন্তু এবার তার মধ্যে ক্লোরাইডের থেকে ব্রোমাইডটা বেশি, সরি আয়োডাইড, ক্লোরাইডের থেকে ব্রোমাইডটা বেশি স্টেবিলিটি কেন হবে, আর ব্রোমাইডের থেকে আয়োডাইডটা বেশি স্টেবিলিটি কেন হবে? সেটা কারণ হচ্ছে ফর ক্লোরিন ব্রোমিন আয়োডিন নেগেটিভ চার্জ ক্যান ডিসপার্স ওভার ডি অরবিটাল অ্যান্ড স্টেবিলাইজ দ্য কনজুগেট বেস, যেটা আমি অলরেডি বললাম। বাট এদের মধ্যে bigger the n, bigger the size of the vacant d orbital and better the dispersal of the electron and better the stability of the conjugate base। তার মানে কি, এবার ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড তিনটেরই ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, যেখানে নেগেটিভ চার্জটা ডিসপার্স হয়ে গিয়ে স্টেবিলিটি দিচ্ছে ওদের। ঠিক আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে দেখতে হবে যে যেখানে নেগেটিভ চার্জটা ডিসপার্স হচ্ছে মানে আউটার অরবিটালের ক্ষেত্রে তাদের প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা দেখতে হবে। ক্লোরাইডের ক্ষেত্রে এখানে হচ্ছে হলো গিয়ে যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা আসছে সেটা হচ্ছে 3, কিন্তু আমার 3D অরবিটাল আছে। কিন্তু ব্রোমাইড বা আয়োডাইডের ক্ষেত্রে আমার প্রাইমারি কোয়ান্টাম নাম্বার কিন্তু 3 এর থেকে বেশি হচ্ছে, মানে 3D জায়গায় এখানে হায়ার ডি অরবিটালে থাকছে, এবং ব্রোমাইডের থেকে আয়োডাইডে আরো হাই ডি অরবিটালে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা থাকছে। তো যেহেতু ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইডের ক্ষেত্রে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার বেড়ে যাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি সাইজ বেড়ে যাচ্ছে, ডি অরবিটালের সাইজ বেড়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে কি যত বেশি বড় আমার ডি অরবিটাল হচ্ছে তার মধ্যে তত ভালো করে ছড়িয়ে পড়তে পারছে। যেহেতু ডিসপারশাল বেড়ে ভালো হলে পরে আমি বলেই দিয়েছি যে ডিসপারশাল যত ভালো হবে তত আমার নেগেটিভ চার্জে ডিসপারশাল ভালো হলে পরে আমার কনজুগেট বেসের স্টেবিলিটি হবে ভালো হবে, রাইট? তাহলে সেই জন্য আমার কিন্তু ক্লোরাইডের থেকে ব্রোমাইডটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, আর ব্রোমাইডের থেকে আয়োডাইডটা এখানে বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যেটা শিখলে যে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যখন আমার কোনো একটা অ্যানায়ন জেনারেট করছে সেই অ্যানায়নের নেগেটিভ চার্জটা যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকবে তার স্টেবিলিটি তত বেশি হবে। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর থেকেও আগে তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে দুটো অ্যাটমের মধ্যে কোনো অরবিটাল আউটার অরবিটালের প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের ডিফারেন্স আছে কিনা, মোস্ট ইম্পর্টেন্টলি কোনো সাইজের ডিফারেন্স আছে কিনা। যে খুব বেশি সাইজের ডিফারেন্স হলে পরে মানে ধরো একটার ক্ষেত্রে 3D অরবিটাল আর একটা ক্ষেত্রে 4D অরবিটাল, মানে এই অরবিটালের সাইজের ডিফারেন্স খুব বেশি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ফ্যাক্টর গুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মানে ডিসপারশনটা ইন অরবিটাল এই ফ্যাক্টরটা কিন্তু আমার ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরের থেকে বেশি হয়ে যাচ্ছে। অলরেডি এইটা নিয়ে আমি কিন্তু কিছু এক্সাম্পল আমি ইন্ডাকটিভ এফেক্টেড ট্রেন্ডস এর যে সিরিজটার এক্সপ্লেনেশনের যে ভিডিওটা আছে সেটা আমি দিয়েছি, সেখানেও তোমরা দেখতে পারো। যেরকম ধরো যে থায়োল আর অ্যালকোহলের মধ্যে আমার যতদূর মনে পড়ে কোনটা বেশি ইলেকট্রন ইন্ডাকটিভ এফেক্ট শো করবে বা এরকম টাইপের কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা করেছিলাম একই
কনসেপ্টের উপর বেস করে, তোমরা ওই ভিডিও গিয়ে দেখতে পারো। আচ্ছা, এইবার এবার দেখো এই জিনিসটাই, এই সেম ট্রেন্ডটা কিন্তু বন্ড এনার্জি দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি জাস্ট একবার দেখাচ্ছি অল্টারনেটিভ এক্সপ্লেনেশনটা, কিন্তু অ্যাজ আই প্রমিসড অলরেডি যে সবকটা এক্সপ্লেনেশন আমরা কনজুগেট বেসিস স্টেবিলিটি দিয়ে করবো, কিন্তু আমি জাস্ট এই কারণে দেখাচ্ছি কারণ কেমিস্ট্রিতে তোমাদের আস্তে আস্তে এটা প্র্যাকটিস করতে হবে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তোমরা চিন্তা করতে পারো, তাতে তোমাদের কেমিক্যাল থিঙ্কিং, যেটা আমাদের কেম থিঙ্কারের মেন উদ্দেশ্য, কেমিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি স্ট্রং হবে। এবার দেখো কিভাবে আমি বন্ড স্ট্রেন দিয়ে আমি এটার এক্সাম্পল দিতে পারি। ধরো এক্ষেত্রে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটে দ্য সাইজ অফ দ্য অ্যাটমিক অরবিটাল ইনক্রিজেস অ্যালং ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অলরেডি তোমরা এটা জানো, যেটা দিয়ে আমি কনজুগেট বেসটা ব্যাখ্যা করেছিলাম। এবার দেখো লার্জার দ্য অ্যাটমিক অরবিটাল লেসার এফিশিয়েন্ট দ্য ওভারল্যাপ উইথ দ্য 1s অ্যাটমিক অরবিটাল অফ দ্য হাইড্রোজেন, মানে এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই যেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের আউটার অরবিটালের সাইজটা বাড়তে থাকছে উপর থেকে নিচে যাওয়ার সময়, কিন্তু হাইড্রোজেনটা তো সেম আছে, 1s অরবিটাল ছোট আছে। এবার ছোট 1s অরবিটালের সঙ্গে যত বড় অরবিটাল ওভারল্যাপ করবে তত কিন্তু বন্ডিং উইক হয়ে যায়। এটা বন্ডিং এর কনসেপ্ট পড়ানোর সময় আরো ভিভিডলি এক্সপ্লেন করবো, কিন্তু তোমরা যারা জানো অলরেডি বন্ডিং পড়ে এসছো, যে 1s অরবিটালটা যেহেতু একটা অরবিটাল কনস্ট্যান্ট আছে, ওই অরবিটালটা সাইজের রেসপেক্টে যদি মিসম্যাচ যত বেশি হয় তত বন্ড উইক হয়ে যায়। তার মানে আমার এখানে ফ্লুরিনের ক্ষেত্রে এইচএফ এর বন্ডিংটা সব থেকে বেশি হচ্ছে, আর এইচ এর বন্ডিংটা সব থেকে কম হচ্ছে স্ট্রেংথের দিক দিয়ে, সেই জন্য এইচআইটা বেশি ডিসোসিয়েট করছে। এবার হচ্ছে দেখো লেসার ওভারল্যাপ লোয়ার দ্য বন্ড এনার্জি, এটা বন্ড হবে বিওএনডি বন্ড, সরি এখানে এটা বিওএনডি বন্ড হবে, বন্ড এনার্জি। ওকে, তো এখানে হলো যে আমার লোয়ার দ্য লেসার দ্য ওভারল্যাপ লোয়ার দ্য বন্ড এনার্জি, রাইট, আর লোয়ার দ্য বন্ড এনার্জি মোর দ্য এইচএক্স ডিসোসিয়েশন, মানে যত বন্ড এইচএক্স বন্ড এনার্জি কমে যাচ্ছে তত ডিসোসিয়েশন বেড়ে যাচ্ছে আর তত অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা একটা কনসেপ্ট, আমাদের যদি কেমিস্ট্রি বেসিক কনসেপ্টটা স্ট্রং থাকে, তুমি যে কোনো রকম ভাবে যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারবে। কিন্তু এগেইন আমি তোমাদেরকে বলছি, এইটা হলো তাদের জন্য যারা একটু কেমিস্ট্রিকে একটু ভালো করে ভাবতে চায় তাদের জন্য। যদি কমপ্লেক্স লাগে আমি বলবো একদম ডাইরেক্টলি কনজুগেট অ্যাসিড আর কনজুগেট বেস বেছে নাও, কোনটা কনজুগেট অ্যাসিড কোনটা কনজুগেট বেস হচ্ছে, এবং সেখান থেকে তোমরা তার স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা করো। আচ্ছা, রেজোন্যান্স এফেক্টের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে রেজোন্যান্স এফেক্ট আমাদের অ্যাসিডিটি বেসিসিটিকে নির্ধারণ করছে বা এফেক্ট করছে দেখবো। তো ধরো এটা একটা কোশ্চেন যে ওয়াই অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন ইথানল CH2OH, এটার আমি এক্সপ্লেনেশন কিভাবে করবো, এটা কিন্তু আমরা এগেইন কনজুগেট বেসে যাবো এবং তার স্টেবিলিটি রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করবো। দেখো আমাদের এক্ষেত্রে যদি অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে এইটা হলো যে অ্যাসিড হলো কনজুগেট বেস, আর এখানে আমাদের CH3CH2O- এটা হলো গিয়ে কনজুগেট বেস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে অ্যাসিডের কনজুগেট বেসটা আছে সেটা রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে, তাই জন্য অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হচ্ছে। আর আমার যে এটা CH3CH2OH হবে বা RO- হবে বা RO- হবে, এই ক্ষেত্রে কনজুগেট বেসটা প্লাস আই এফেক্টের জন্য অ্যালকিল গ্রুপের আমার কিন্তু প্লাস আই এফেক্টের জন্য এটা হচ্ছে কি ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই অ্যালকিল গ্রুপটা আছে, অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এটা আরো ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, এর পরের এফেক্টটা যেটা আছে সেটা হলো গিয়ে আমার হাইড্রোজেন বন্ডিং এফেক্ট। হাইড্রোজেন বন্ডিং এফেক্টের জন্য আমরা কিভাবে অ্যাসিডিটি বেসিসিটি আমার নির্ধারণ করা যায় বা চেঞ্জ হচ্ছে, অ্যাসিডিটি বেসিসিটি কিভাবে এফেক্ট হচ্ছে। কারণ এক্ষেত্রেও আমরা যেটা করবো আবার কনজুগেট বেসটাকে দেখবো বা কনজুগেট অ্যাসিডটাকে দেখবো এবং তার স্টেবিলিটিকে আমরা বেছে নেবো। ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আমার এই যে অর্থোহাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিডের অ্যাসিডিটি 2.98, আর এখানে দেওয়া আছে হলো যে প্যারাহাইড্রক্সি বেঞ্জুইক অ্যাসিডের অ্যাসিডিটি হলো গিয়ে 4.58। তাহলে কোনটার অ্যাসিডিটি বেশি? ডেফিনেটলি পিকেএ যার কম। আবার আমার ফার্স্ট ভিডিওটা দেখতে পারো কিভাবে এই ক্যালকুলেশন গুলো আসে, পিকে এর ক্যালকুলেশন গুলো। তো পিকে যদি কম হয় তাহলে তার অ্যাসিডিটি কিন্তু কম হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে আমার এখানে প্রথম কাজ হলো কনজুগেট অ্যাসিডটা কি, আমি তোমাদের একে দেখাচ্ছি কনজুগেট অ্যাসিডটাকে কিভাবে বার করতে হয়। ধরো অলরেডি আমি বলে দিয়েছি এক্ষেত্রে কনজুগেট অ্যাসিডটা হলো যে আমার যেহেতু বেঞ্জোইক অ্যাসিড আছে, আমার এরকম যদি বেঞ্জোইক অ্যাসিড থাকে তাহলে বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে আমার কনজুগেট অ্যাসিডটা হবে যে সিম্পলি আমি যে OH এর অক্সিজেনটা আছে ওটাকে বাদ দিয়ে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ বসিয়ে দিচ্ছি। তাহলে অর্থোহাইড্রিক্স এর ক্ষেত্রে আমার এরকম একটা OH আছে, এটা হয়ে আছে, এটা হলো যে আমার কনজুগেট বেস হলো গিয়ে এইটার এই কম্পাউন্ডার। আর এই কম্পাউন্ডারের ক্ষেত্রে যেটা মানে প্যারা আছে সেটার ক্ষেত্রে আমার কনজুগেট বেসটা হলো গিয়ে এই OH মাইনাস থেকে বাদ দিয়ে এখানে OH টা এখানে আমার আসছে, সরি OH টা। তো এইটা হলো আমার কনজুগেট বেস এই দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এবার দেখো প্রথমবার ক্ষেত্রে আমরা কি হচ্ছে যে কনজুগেট
বেসটা হচ্ছে সেই কনজুগেট বেসে ও মাইনাস রাখো এরকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি লাভ করছে, এবং এই স্টেবিলিটি লাভ করছে বলেই কিন্তু আমার যেটা হচ্ছে, যেটা কিন্তু এই ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, এই পার্টিকুলার প্যারার ক্ষেত্রে, এই আমার এই কেসটা প্যারার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না এই মলিকুলার ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে ওইচটা দূরে থাকবে, এই ওইচটা এই ক্ষেত্রে এই ও মাইনাসের থেকে দূরে আছে, কিন্তু এই ক্ষেত্রে ও মাইনাসের তুলনায় মানে এই প্রথম অর্থ হাইড্রক্সিড বেঞ্জিক অ্যাসিডের ক্ষেত্রে এই সিও মাইনাসের যে মাইনাসটা আছে, এই ও মাইনাসটা ওইচ এর কাছে আছে, তো হাইড্রোজেন বন্ডিং করছে, তো এই ক্ষেত্রে কনজুগেট বেসটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এবং হাইড্রোজেন বন্ডিং এফেক্টের জন্য আছে কিন্তু একটা কম্পাউন্ডের একটা আইসোমার আরেকটা আইসোমারের থেকে অ্যাসিডিটি ডিফারেন্স হচ্ছে। তাহলে দেখছো কিরকম ইজিলি জাস্ট তোমরা কনজুগেট বেস বার করে তার মধ্যে বিভিন্ন এফেক্ট দেখে কি কি এফেক্ট দেখবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমটা হয়ে গেছে ইন্ডাকটিভ এফেক্ট, দ্বিতীয়টা হয়ে গেল যে আমার ইলেকট্রোনেগেটিভিটি, 3 নম্বর হলো যে ডিসপার্সাল থ্রু ইলেকট্রন বা ইলেকট্রন ডিসপার্সাল থ্রু ভ্যাকেন্ট অরবিটাল, তারপর হলো গিয়ে রেজোন্যান্স, আর একটা হলো গিয়ে আমার এক্সাম্পল হলো গিয়ে হাইড্রোজেন বন্ডিং। এইভাবে তোমাদের এক্সপ্লেনেশন গুলো একটার পর একটা করতে হবে। এবার লাস্ট যে একটা এফেক্ট নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওর লাস্ট যেটা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের সঙ্গে অলরেডি কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি এফেক্ট হয় সেটা আমি অলরেডি আগের ভিডিও ইন্ডাকটিভ এফেক্ট সিরিজে ব্যাখ্যা করার সময় বুঝিয়ে দিয়েছি, এখানে আরেকবার আমি দেখাবো। এটার জন্য আমি একটা কোশ্চেন নিয়েছি, খুব ফেমাস কোশ্চেন, যে আমার অ্যালকেন যেটা আছে ইথেন তার পিকে 50, অ্যাসিটিলিনের ক্ষেত্রে পিকে 44, আর সরি অ্যালকিনের ক্ষেত্রে মানে ইথিলিনের ক্ষেত্রে পিকে হচ্ছে হলো যে 44, আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে পিকে 25। তার মানে কি এটার মধ্যে কোনটা সব থেকে বেশি অ্যাসিডিক? অ্যাসিটিলিনটা সব থেকে বেশি অ্যাসিডিক, কারণ পিকে যত কম হয় তত অ্যাসিডিটি বেশি হয়, আর এটা হলো যে সব থেকে কম অ্যাসিডিক। এই এক্সপ্লেনেশনটা কিভাবে করব? এবার হলো একই রকম ভাবে ফার্স্ট আমরা দেব কনজুগেট বেস কি হয়। তাহলে এখানে কনজুগেট বেস একটা হাইড্রোজেন সরিয়ে দিলে সি এর মাথায় মাইনাস, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। তো কনজুগেট বেস গুলো হবে এখানের ক্ষেত্রে CH2 মাইনাস, এখানের ক্ষেত্রে CH2CH1 মাইনাস, এটা 1 হবে না সরি, আর এখানে হলো যে অ্যাসিলিনের ক্ষেত্রে CHC মাইনাস, কার্বনের মাথায় মাইনাস আছে, চার্জ আছে। এইবার দেখো আমার অলরেডি আমি কি বলছি, নেগেটিভলি চার্জের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর তোমাদের কনসিডার করতে পারছি। প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো যে অ্যাটম গুলো ডিফারেন্ট কিনা, ডিফারেন্ট হলে পরে তারা একই পর্যায়ে থাকছে না একই স্ট্রেংথে থাকছে, মানে তাদের আউটার এন অরবিটালের এন নাম্বারটা কি সেম আছে নাকি ডিফারেন্স আছে। যদি সেম থাকে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমাকে কনসিডার করতে হবে, যদি ডিফারেন্স থাকে তাহলে ওই অরবিটালে ইলেকট্রন ডিসপারশন থিওরি দিয়ে আমাকে স্টেবিলিটিটাকে ব্যাখ্যা করতে হবে। যত উপর থেকে নিচে যাবে বড় অরবিটাল হবে, স্টেবিলিটি বাড়বে, কারণ ইলেকট্রন ডিসপারশন বাড়বে। আগের স্লাইডে বুঝিয়েছি। এইবার এখানে দেখো এইখানে ব্যাপারটা কোন, এখানে কোন শর্তে আসছে নেগেটিভ চার্জ? এখানে নেগেটিভ চার্জ একই অ্যাটমের উপর আছে, তিন ক্ষেত্রেই আমার কার্বন অ্যাটম, মানে এখানে তো মানে অরবিটালের সাইজ বড় হওয়ার কথা তো ছেড়েই দাও, ইলেকট্রোনেগেটিভিটিও হিসাব মতন তিনখানা কার্বনে এক। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি কি করে ব্যাখ্যা করব? এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে দেখতে হবে হাইব্রিডাইজেশন, মানে কোনো একটা অ্যাটমের যদি হাইব্রিডাইজেশন একরকমের হয় এবং আরেকটা অ্যাটম এবং সেম অ্যাটমের অন্য একটা কম্পাউন্ডে যদি হাইব্রিডাইজেশন অন্যরকম হয়, তাহলে কিন্তু তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়ে যায়। কিরকম ভাবে ডিফারেন্স হয়ে যায়, কিভাবে হয়, এক্সপ্রেশনটা কি? দেখো এরকম ভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি, যার ক্ষেত্রে মোর এস ক্যারেক্টার হাইব্রিডাইজেশনে এবং সেক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভিটি হয়ে যায়। তার কারণটা হচ্ছে এসটা তো আমার নিউক্লিয়াসের কাছে আছে, এবং যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ দ্য নেগেটিভলি চার্জ অ্যাটম এন্ড মোর দ্য স্টেবিলিটি অফ দ্য কার্বন আয়ন, তো আমরা এখানে কি বলতে পারি? এখানে দেখো আমি এখানে যদি লিখি এখানে কি কি হচ্ছে, এখানে এইটা হলো গিয়ে আমার sp3, রাইট? এটা হলো গিয়ে sp3 হাইব্রিডাইজড, এটা হলো গিয়ে আমার sp2 হাইব্রিডাইজড, এটা হলো গিয়ে আমার sp হাইব্রিডাইজড। তাহলে এটা আমার এস ক্যারেক্টার কত আছে? 25% আছে, এটা এস ক্যারেক্টার আছে 33.3%, আর এটা এস ক্যারেক্টার আছে আমার 50%। এবার এস ক্যারেক্টার যত বেশি হবে আমার তত কি হবে, তত আমার যে হাইব্রিড অরবিটালটা হলো তত নিউক্লিয়াসের কাছে হবে, কারণ এস অরবিটাল ইটসেলফ নিউক্লিয়াসের কাছে থাকে। তাই তার মধ্যে যদি হাইব্রিড অরবিটালের মধ্যে এস ক্যারেক্টার বেড়ে যায় তাহলে হাইব্রিড অরবিটালটা নিউক্লিয়াসের কাছে থাকতে চায় আর কি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার ওই কারণে ওই হাইব্রিড অরবিটালটা যার এস ক্যারেক্টার বেশি আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে, মানে ওই অ্যাটমটা যেটা সেই হাইব্রিড অরবিটালটা কন্টেন করছে যার মধ্যে এস ক্যারেক্টার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে। তাহলে এখানে দাঁড়িয়ে আমার ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হচ্ছে? এই এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে, তার মানে এই কনজুগেট বেসটা আমার বেশি স্টেবল হচ্ছে, এবং সেই কারণেই আমার অ্যাসিডিন বেশি অ্যাসিডিক হচ্ছে। আর সব থেকে কম স্টেবল হচ্ছে এইটা, তার কারণ হচ্ছে এস ক্যারেক্টার সব থেকে কম, ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম। একই জিনিস
ইলেকট্রোনেগেটিভিটি ছাড়া স্টেবিলিটি দিয়েও ব্যাখ্যা করা যায়, এগেইন মানে ডিফারেন্ট ওয়েতে করা যায়, কিন্তু আমি এটা দেখাচ্ছি তার কারণ কনজুগেট বেসিস স্টেবিলিটিটাই করা যেতে পারে। সেটা হলো যে আমি ইলেকট্রোনেগেটিভিটি না বলে আরেকটা যেটা করতে পারি যে হাইব্রিড অরবিটালের এনার্জি, সেটা হলো যে মোর দ্য এস ক্যারেক্টার ইন হাইব্রিডাইজেশন। আমি পয়েন্টারটা আরেকবার নিয়ে নিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মোর দ্য এস ক্যারেক্টার ইন হাইব্রিডাইজেশন লেস দ্য এনার্জি অফ দ্য হাইব্রিড অরবিটাল। কেন? এস ক্যারেক্টার বেশি হলে হাইব্রিড অরবিটালে শুধু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় না, ওর এনার্জিটাও কমে আসে। তার কারণ হলো এগেইন এস ক্যারেক্টার বাড়া মানে এস অরবিটালের তো এনার্জি কম, তো কম এনার্জি অরবিটালে যদি বেশি মিশে থাকে তাহলে ওভারঅল এনার্জিটা আমার কমে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। ঠিক তেমনই ভাবে এইভাবে আমরা বলতে পারি যে তাহলে এস ক্যারেক্টার যেখানে বেশি হবে তার সেই অরবিটালে হাইব্রিড অরবিটালে এনার্জিটা সব থেকে কমে যাচ্ছে, এবং তার মানে ওটা বেশি স্টেবিলিটি লাভ করছে ওই হাইব্রিড অরবিটালে থাকা নেগেটিভ চার্জটা। তো সেই ক্ষেত্রেও দাঁড়িয়ে কিন্তু ওই একই যুক্তিতে আমার এই এসপি হাইব্রিডাইজটা বেশি স্টেবল হচ্ছে, তার মানে আমার এই কনজুগেট বেসটা বেশি স্টেবল হচ্ছে আর এই কনজুগেট বেসটা কম স্টেবল হচ্ছে, কারণ এস ক্যারেক্টার এখানে কম। তাহলে একই জিনিস আমি দুরকম ভাবে ব্যাখ্যা করতে পারলাম, একটা হলো যে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করলাম, আর একটা হলো যে স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা করলাম। এইভাবেই দেখো যে একটার পর একটা কিভাবে তোমাদের চিন্তাধারা একটার সঙ্গে একটা আমি জোড়া লাগানোর চেষ্টা করছি, যাতে তোমাদের কেমিস্ট্রি থিঙ্কিংটা খুব স্ট্রং হয়ে যায় এখানে দাঁড়িয়ে। তো আপাতত এই ভিডিওতে আমরা এই পর্যন্তই শিখলাম। এই ভিডিওটা যেটা আমরা শিখলাম সেগুলো মাথায় রাখতে হবে, আমি জাস্ট সামারিটা করে দিচ্ছি তোমাকে। সেটা হলো যে কিভাবে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস বার করতে হবে। আমরা ফার্স্ট অফ অল শিখলাম যে চারটে ওয়েতে আমাদের অ্যাসিডিটি বেসিসের স্ট্রেংথ ইয়ে করা যায়, তার মধ্যে একটাকে আমরা প্রাইমারি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেসে বার করে তার স্টেবিলিটিটাকে দেখার জন্য। স্টেবিলিটি দেখার জন্য কনজুগেট অ্যাসিড যেটা ফর্ম হয় সেটা জেনারেলি পজিটিভলি ইন চার্জ, এবং সেখানে কোন কোন ফ্যাক্টর আছে যেগুলো আমার পজিটিভ চার্জটাকে কমিয়ে দিচ্ছে বা ডিসপার্স করছে, তাহলে সেইগুলো স্টেবিলাইজ করছে, এবং অ্যাসিড কনজুগেট অ্যাসিড যেহেতু ওটার বেসটার বেসিসিটি বাড়াচ্ছে। আর ঠিক একই রকম ভাবে কনজুগেট বেসের ক্ষেত্রে মানে কোনো অ্যাসিডের যখন আমি অ্যাসিডিটি দেবো কনজুগেট বেসের ক্ষেত্রে নেগেটিভলি চার্জ হয় ওরা জেনারেলি, ও নেগেটিভ চার্জটা কতখানি ছড়িয়ে যাচ্ছে এবং কতখানি নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ করতে পারছে তার উপর বেস করে সেটার স্টেবিলিটি হয়, এবং স্টেবিলিটি এটা যত বেশি হয় তত কিন্তু আমার কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়লে পরে কি হয়, আমার অ্যাসিডের অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এবং এই যে স্টেবিলিটিটা কনজুগেট অ্যাসিড বেসের স্টেবিলিটিটা এগুলো কিছু কিছু ফ্যাক্টর দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, প্রত্যেকটা একটা দুটো করে এক্সাম্পল আমি দিয়েছি। একটা হলো যে ইন্ডাকটিভ এফেক্ট, একটা হলো গিয়ে রেজোন্যান্স এফেক্ট, ইলেকট্রোনেগেটিভিটি যে অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে সেটা ইলেকট্রোনেগেটিভিটি বা পজিটিভ চার্জ থাকলেও একই ব্যাপার, পরে আরো এক্সাম্পল দেখাবো। আর হলো গিয়ে ব্যাক এন্ড অরবিটাল যেক্ষেত্রে নেগেটিভ চার্জটা ডিসপার্স করে যেতে পারে একটা সিরিজের ক্ষেত্রে উপর থেকে নিচে যাওয়ার সময়। আর হলো গিয়ে হাইড্রোজেন বন্ডিং এবং হাইব্রিডাইজেশন, এই ফ্যাক্টরগুলো মোটামুটি মাথায় রেখে দাও। আরো কিছু ছোটখাটো ফ্যাক্টর আসবে যেগুলো আমরা পরের ভিডিওতে আমরা অনেক কোশ্চেন অ্যান্সার সলভ করবো খুব বেসিক লেগ থেকে স্ট্রং লেভেল পর্যন্ত, যাতে তোমাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা যে কোনো টাইপের কোশ্চেন এর অ্যান্সার করতে পারো। অবশ্যই জানিও যে এই ভিডিওটা কিরকম লাগলো, কমেন্টে তোমরা জানিও। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো এখানে দাঁড়িয়ে। উইদিন 1 or 2 days এর মধ্যে আমি কিন্তু থার্ড পার্টটা নিয়ে আসি যেখানে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, ওটা হয়তো আরো দুটো পার্ট লাগবে, শুধু আরেকটা পার্টে হবে কিনা জানি না, কারণ প্রচুর কোশ্চেন আমি কালেক্ট করছি প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে। তো একটা পার্টে যদি না হয় আর একটা এক্সট্রা পার্ট হবে, কিন্তু ওইখানে কোশ্চেন অ্যান্সার গুলো আমি এমন ভাবে ডিজাইন করছি যাতে তোমাদের কনসেপশনটা কম থেকে আস্তে আস্তে মানে ইজি থেকে স্ট্রঙ্গার প্রবলেম সলভিং এর দিকে যায়। অলরেডি যে ভিডিওটা তোমরা এখানে দেখলে আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখে ওটা মাথায় বসিয়ে নাও এক্সাম্পল গুলোকে, তাহলে গিয়ে পরের ভিডিওতে কোশ্চেন অ্যান্সার গুলো যেগুলো করবো সেগুলো বুঝতে অনেক সুবিধা হবে এবং দেখবে তোমরা নিজেরাই করতে পারছো, আমার কোনো হেল্পের দরকার হচ্ছে না লাস্টের দিকে। আমি 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 চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা আনার। আবার দেখা হবে, ভালো থাকো, বাই।